হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 11-এর ইউনিট 2-এর একটা নতুন চ্যাপ্টার, অ্যাকচুয়ালি স্কেলার ভেক্টরের সাথে এটা রিলেটেড। ঠিক আছে, তো স্কেলার ভেক্টর করার আগে আমরা কি করেছি, একমাত্রিক গতি করেছিলাম, তাই না? তা একমাত্রিক গতি করার সময় একটা জিনিস খেয়াল করেছো, আমরা ভেক্টর করেছি কিন্তু একমাত্রিক গতির পরে। তার মানে এতটুকু তো শিওর যে একমাত্রিক গতি পড়তে গেলে ভেক্টরের খুব বেশি একটা ধারণার প্রয়োজন হয় না। মোটামুটি আমরা জানি যে বেগ, সরণ, ত্বরণ এরা সব ভেক্টর রাশি, এবং এই সরণ, বেগ, ত্বরণ এগুলো সব আমরা একমাত্রিক গতিতে সেগুলো জিনিস আমরা পড়েওছি। কিন্তু এই একমাত্রিক গতি করার সময় ভেক্টর চিহ্ন না দিয়ে শুধুমাত্র ধনাত্মক ভেক্টর, মানে ধনাত্মক বেগ, ঋণাত্মক বেগ, ধনাত্মক ত্বরণ, ঋণাত্মক ত্বরণ, ধনাত্মক সরণ, ঋণাত্মক সরণ, সেই দিয়েই কিন্তু আমরা বস্তুর একমাত্রিক গতিটা কমপ্লিট করতে পারতাম। ঠিক আছে, তাহলে আমরা একমাত্রিক গতি পড়ে নিয়েছি। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বস্তুর দ্বিমাত্রিক গতি। কীরকম ব্যাপারটা? অর্থাৎ যখন কোনো বস্তুর গতি একটা রেখার বদলে, একটা সরল রেখার বদলে একটা তলে সীমাবদ্ধ হয়, তখন তাকে বলা হয় বস্তুর দ্বিমাত্রিক গতি। ক্লিয়ার? যেমন আকাশে পাখি উড়ছে, একটা নির্দিষ্ট উচ্চতায় যদি উঠতে থাকে, তখন তার গতিকে আমরা কি করতে পারি, একটা দ্বিমাত্রিক গতি দ্বারা প্রকাশ করতে পারি। কিন্তু আবার ভেবে নাও, যদি পাখি উড়ছে এই পজিশনের কথা যদি বলে, তখন কিন্তু ত্রিমাত্রিক গতি হিসাবে ভাবতে হবে। কোনো একটা তল বরাবর, অর্থাৎ কোনো বিন্দু বা কোনো বস্তু তার গতিপথে যতগুলো বিন্দু অতিক্রম করছে, সেই সবগুলো বিন্দু যদি একটা তলের উপর সীমাবদ্ধ হয়, তবে তার গতিকে একমাত্রিক গতি বলে, দ্বিমাত্রিক গতি বলে। ক্লিয়ার? তা আমরা এখন অ্যাকচুয়ালি সেই বস্তুর দ্বিমাত্রিক গতি নিয়ে আলোচনা করব। তো বস্তুর দ্বিমাত্রিক গতি নিয়ে আলোচনা করতে গেলে কিন্তু এখন আর শুধুমাত্র এই ধনাত্মক ঋণাত্মক কথা বলে কিন্তু কাজ হবে না। এবার আমাদেরকে যেটা করতে হবে, এবার আমরা পুরোপুরি ভেক্টরটাকে ইউজ করব। এবং ঠিক একই রকমভাবে দ্বিমাত্রিক গতিতে সরণ বলতে কি বোঝাচ্ছে, বেগ বলতে কি বোঝাচ্ছে, ত্বরণ বলতে কি বোঝাচ্ছে, যেভাবে আমরা একমাত্রিক গতির ক্ষেত্রে করেছি, সেটা এই ক্ষেত্রে কি হবে দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে, সেগুলো আমরা এক এক করে সব দেখিয়ে দেব। ফার্স্ট অফ অল, সেটা দেখানোর জন্য অবশ্যই যেহেতু এটাকে দ্বিমাত্রিক, তাই ভেক্টর প্রয়োজন। আর যেহেতু ভেক্টর প্রয়োজন, তাই সহজভাবে বোঝাতে গেলে আমরা কি করব, অবশ্যই স্থানাঙ্ক মাধ্যমে প্রকাশ করব। তো স্থানাঙ্কর মাধ্যমে প্রকাশ করার জন্য ও এক্স অক্ষ বরাবর একটা অক্ষ নিয়েছি, ওয়াই অক্ষ বরাবর একটা অক্ষ নিয়েছি। ক্লিয়ার? কোনো একটা মুহূর্তে, তার মানে আমরা এই এর যে গতিটা, যে বস্তুরই আমরা গতি নিয়ে আলোচনা করব, সেটা কোন জায়গায় সীমাবদ্ধ, সেটা কিন্তু এক্স ওয়াই তলে সীমাবদ্ধ। ক্লিয়ার? তাহলে কোনো একটা মুহূর্তে কোনো একটা বস্তু এই পজিশনে আছে, একটা নির্দিষ্ট সময় পর বস্তুটি, ধরে নাও এটা হচ্ছে বস্তুর গতিপথ, এইভাবে এই পজিশনে এলো। বুঝতে পেরেছি? বেশ, তাহলে এটা ধরে নাও পি তার ফাইনাল পয়েন্ট, কিউ এটা হলো তার পি হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, প্রাথমিক অবস্থান, কিউ হচ্ছে তার অন্তিম অবস্থান। পি বিন্দুর স্থানাঙ্ককে আমরা x1 y1 দ্বারা প্রকাশ করব, এবং কিউ বিন্দুর স্থানাঙ্ককে আমরা x2 y2 দ্বারা প্রকাশ করব। এবার আমি যদি করি, একে যদি একটা অবস্থান ভেক্টর দিয়ে প্রকাশ করি, আমরা এর আগে শিখেছিলাম অবস্থান ভেক্টর কাকে বলে, যে ভেক্টর দ্বারা কোনো বিন্দুতে, ভেক্টর শুরু করার সময় আমরা কিন্তু এটা করেছি, স্কেল হলে সুবিধা হতো, যাই হোক। যে ভেক্টর দ্বারা আমরা কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করি, তাকে আমরা অবস্থান ভেক্টর বলছি। তাহলে এখানে এই পি বিন্দুর অবস্থান বোঝাচ্ছি আমরা এই ওপি ভেক্টর দ্বারা, এটাকে আমরা R1 ভেক্টর বললাম। আর চূড়ান্ত বিন্দুর অবস্থান বোঝাচ্ছি আমরা ও কিউ ভেক্টর দ্বারা, এটাকে আমরা R2 ভেক্টর বললাম। তাহলে
এদের যে সরণ, সরণ মানে হচ্ছে সরল রৈখিক দূরত্ব, তাই তো? সেটা কি হচ্ছে, পি থেকে কিউ পর্যন্ত সরল রেখা টেনে দাও, এই হচ্ছে ওদের সরল রৈখিক দূরত্ব। ক্লিয়ার? এটা কত হচ্ছে তাহলে? R2 মাইনাস R1, এই হচ্ছে এদের সরণ। ঠিক আছে, কারণ আমরা অলরেডি এই জিনিসটা কিন্তু আমরা অলরেডি ভেক্টর শুরু করার সময় করে নিয়েছি। তাহলে ভেক্টরের ফার্স্ট পার্ট করার সময় কিন্তু এটা তোমরা দেখে নিয়েছ। বেশ, তাহলে এর সরণ দাঁড়াচ্ছে কত? এর সরণ, এটাকে যদি আমরা আর ভেক্টর দ্বারা প্রকাশ করি, কথার কথা এই সরণকে যদি আমরা আর ভেক্টর বলি, আর ভেক্টর ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। এবার R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর বলতে R2 মানে x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ। কোনো একটা অবস্থানকে সেটাকে ভেক্টর হিসেবে আমি কীভাবে স্থানাঙ্ক দ্বারা কীভাবে প্রকাশ করেছি সেটা তো আমরা জানি, যে এই পজিশন পর্যন্ত যদি আমি একটা লম্ব টানি তাহলে এটা x2 এটা y2, আবার এখান থেকে যদি লম্ব টানি তাহলে এটা x1 এটা y1। ঠিক আছে, অর্থাৎ x অক্ষ এবং y অক্ষ বরাবর দুটো ভেক্টরের যোগফল হিসেবে আমরা প্রকাশ করেছি। বেশ, মাইনাস R1 ভেক্টর কত হচ্ছে? x1 i ক্যাপ মাইনাস y1 j ক্যাপ। ঠিক আছে, এটাকে যদি আমরা ডেল্টা আর লিখি সবচেয়ে ভালো, এটাই পরিবর্তন, তো লিখলাম ডেল্টা আর, এই সরণটাকে লিখলাম ডেল্টা আর। তাহলে এটা হচ্ছে x2 মাইনাস x1 i ক্যাপ প্লাস y2 মাইনাস y1 j ক্যাপ। তাহলে পরিবর্তনটা কি হলো দেখো, x1 ছিল x2 হলো, হ্যাঁ, y1 ছিল y2 হলো। তার মানে আমি দ্বিমাত্রিক গতিতে সরণ বলতে বোঝাচ্ছি x অক্ষ বরাবর সরণ এবং y অক্ষ বরাবর সরণের ভেক্টর যোগফল। অর্থাৎ আমি যদি এর মান বের করতে চাই তাহলে সেটা হবে রুট ওভার ডেল্টা এক্স স্কোয়ার প্লাস ডেল্টা ওয়াই স্কোয়ার, যেখানে ডেল্টা এক্স মানে হচ্ছে x2 মাইনাস x1 প্লাস y2 মাইনাস y1, এটাকে বলা হচ্ছে সরণ ভেক্টর। আর এই R2 আর R1 এগুলো হচ্ছে অবস্থান ভেক্টর। আশা করি বুঝতে পেরেছি, এখানে কোনো প্রশ্ন থাকার কথা নয়। এবং সেটা যদি আমাকে বলতেও হয় যে কোন অভিমুখে যাচ্ছে, সেই ক্ষেত্রে ডেল্টা আর এর অভিমুখ আমরা y অক্ষ বা x অক্ষের রেসপেক্টে যদি আমরা করি তখন কি করব, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 মানে হচ্ছে ট্যান থিটা, দ্যাট ইজ থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স বের করলেই আমরা এক্স অক্ষ বরাবর তার সরণ কত অভিমুখে হচ্ছে সেটাও কিন্তু বেরিয়ে আসবে। ঠিক আছে, লিখে দিতে পারো তাহলে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এটা কিন্তু এক্স অক্ষের সাথে কোণটা আছে। ওকে, এবার কথার কথা আমাকে বেগ বের করতে হবে। তাহলে এখানে আমরা বেগ বের করার দু রকমের প্রসেস বলেছি, একটা হলো গড় বেগ আরটা হচ্ছে তাৎক্ষণিক বেগ। তাহলে প্রথমে আমরা করি গড় বেগ। গড় বেগ মানে কি? গড় বেগ আমরা বলেছিলাম যে মোট সরণকে আমরা মোট সময় দিয়ে ভাগ করলেই কি হবে, বেগ বেরিয়ে আসবে। তাহলে কথার কথা যখন ও পি পজিশনে ছিল তখন তার টাইম ছিল t1 সেকেন্ড, এবং যখন ও কিউ পজিশনে এলো তখন তার টাইম হলো t2 সেকেন্ড। তার মানে এতটুকু শিওর যে অবকাশ, যে অবকাশে ওরা p1 থেকে p থেকে কিউতে এসছিল সেটা কত, t2 মাইনাস t1। কেন t2 মাইনাস t1, t1 মাইনাস t2 নয় কেন? কারণ নিশ্চয়ই পরবর্তী, যেহেতু এটা চূড়ান্ত অবস্থা, নিশ্চয়ই t2টা t1 থেকে বেশি হবে, সেটাকে আমরা বলছি ডেল্টা টি। সেই অবকাশের মধ্যে সরণ কত হলো? সরণ হলো R2 মাইনাস R1 মানে ডেল্টা আর। বুঝতে পেরেছি তো? গড় বেগ বা ভি অ্যাভারেজ আমরা কি লিখব, সরণ বাই সময়। তাহলে কি দাঁড়াচ্ছে, সরণ মানে দাঁড়াচ্ছে ডেল্টা এক্স আই ক্যাপ প্লাস ডেল্টা ওয়াই জে ক্যাপ বাই ডেল্টা টি। তার মানে ডেল্টা এক্স বাই ডেল্টা টি
আই ক্যাপ প্লাস ডেল্টা ওয়াই ডেল্টা টি জে ক্যাপ। তার মানে ভি এক্স অ্যাভারেজ প্লাস ভি ওয়াই অ্যাভারেজ জে ক্যাপ। তার মানে দ্বিমাত্রিক গতিতে বস্তুর গড়বেগ মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর ওর গড়বেগ এবং ওয়াই অক্ষ বরাবর তার গড়বেগের ভেক্টর যোগফলের সমান। তাহলে তার মান যদি বের করতে হয় ভি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু কত হবে, রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। অবশ্যই এগুলো কি অ্যাভারেজ, ঠিক আছে। অ্যাভারেজকে আমরা এই বার চিহ্ন দ্বারাও প্রকাশ করতে পারি, অ্যাভারেজও লিখতে পারি বা বার চিহ্ন দিলেও সেটাকে অ্যাভারেজ বোঝায়। এই হচ্ছে ভি অ্যাভারেজ এবং এর গতিপথ এর অভিমুখ হবে কোন দিকে, গড় সরণের দিকে। সরণের অভিমুখ মানে ডেল্টা আর এর অভিমুখে, ডেল্টা আর এর অভিমুখ যেটা সেটাই হবে এর গড়বেগের অভিমুখ। বুঝতে পেরেছি? এই হচ্ছে গড়বেগ। নেক্সট আমরা যদি তাৎক্ষণিক বেগ বের করতে চাই তখন কি করব? দেখো, যদি তাৎক্ষণিক বেগের প্রসঙ্গ আসে তখন নিশ্চয়ই আর এত দূর সময় নিলে চলবে না, তাই না? তখন আমাকে কি করতে হবে, ক্ষুদ্র সময় অবকাশে তাৎক্ষণিক বেগ বের করতে হয়, তাই না? আচ্ছা, চলো দেখি চেষ্টা করে হয় কি না। তাৎক্ষণিক বেগ আমরা পড়েছি, তাৎক্ষণিক বেগ মানে হচ্ছে ভি ইজ ইকুয়াল টু লিমিট ডেল টি টেন্স টু জিরো। অর্থাৎ আমি যে সময়টার কথা বলেছি সেই সময় অবকাশটা খুবই ক্ষুদ্র। কতটা ক্ষুদ্র? ডেল টি টেন্স টু জিরো। তখন আমরা নেব এর ডেল্টা আর, অর্থাৎ সরণ, সেই মুহূর্তের সরণ বাই সেই মুহূর্তের যে সময়টা নিয়েছি সেটা। তাহলে এবার আমি যদি ডেল্টা আরটাকে হিসাব করি, ভি ইজ ইকুয়াল টু, তাহলে লিমিট ডেল টি টেন্স টু জিরো, আমি ডেল্টা আরকে ভেঙে দেবো ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ওয়াই জে ক্যাপ। তাহলে ডেল এক্স আই ক্যাপ এই হিসাবে একটা বাইরে চলে আসবে, ডেল এক্স বাই ডেল টি আই ক্যাপ প্লাস লিমিট ডেল টি টেন্স টু জিরো ডেল ওয়াই বাই ডেল টি জে ক্যাপ। তাহলে এইটা কি দাঁড়ালো? এটা কিন্তু দাঁড়ালো এর তাৎক্ষণিক অভিমুখ। বুঝতে পেরেছি? এটা দাঁড়ালো তোমার এক্স অক্ষ অভিমুখে এর তাৎক্ষণিক বেগ আর ওয়াই অক্ষ অভিমুখে তাৎক্ষণিক বেগের ভেক্টর যোগফল। ঠিক আগেরটা যেরকম গড় বেগের ক্ষেত্রে এসছে, এর ক্ষেত্রেও গল্পটা সেম আসবে। তাহলে এখানে কি আসবে? এটাকে আমরা একবার লিমিট ডেল টি টেন্স টু জিরোটাকে কী লিখতে পারি, ডিএক্স ডিটি আই ক্যাপ প্লাস ডিওয়াই ডিটি জে ক্যাপ। ঠিক আছে? তাহলে হচ্ছে এক্স অক্ষ অভিমুখে তাৎক্ষণিক বেগ এবং ওয়াই অক্ষ অভিমুখে তাৎক্ষণিক বেগ, দ্যাট ইজ ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ। এখানে আমরা বার চিহ্ন দিচ্ছি না, তার মানে এখানে আমরা তাৎক্ষণিক বেগ ধরে নিয়েছি। তারপরে এর ক্ষেত্রেও গল্পটা সেম। তাৎক্ষণিক বেগ মানে হচ্ছে দ্বিমাত্রিক গতিতে তাৎক্ষণিক বেগ মানে হচ্ছে ওদের এক্স অক্ষ অভিমুখে এবং ওয়াই অক্ষ অভিমুখে তাৎক্ষণিক বেগের ভেক্টর যোগফল। এই ভি এর মান কত হবে? রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। এখন প্রশ্নটা হলো, এর আগে যেটা আমরা করেছিলাম এর গড় বেগের অভিমুখ সরণের অভিমুখে, তাহলে তাৎক্ষণিক বেগের ক্ষেত্রে অভিমুখটা কি দাঁড়াবে? দেখো, তাৎক্ষণিক বেগ মানে সময়টা কম, তাহলে এটা ছিল আমার রাস্তা। তো তাহলে সময়টা যদি কম হতে থাকে তাহলে ধীরে ধীরে ওর পজিশনগুলো কী হতে থাকবে? চেঞ্জ হতে থাকবে, তাই তো? যত ছোট হতে থাকবে
তার সরণটাও কী হতে থাকবে, কমতে থাকবে। এবং দেখো সরণের অভিমুখটাও কিন্তু পরিবর্তন হতে থাকবে। তাহলে সেই হিসেবে এই, তারপরে এই, তারপরে দেখো এই, তারপরে এই, এরকমভাবে প্রত্যেকবার কিন্তু সরণের অভিমুখটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে ক্ষুদ্র হতে 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 যখন ডেল টি টেন্ডস টু 0 তখন এর থেকে যে পজিশনটা দাঁড়ায়, ঠিক আছে, আমরা জানি কোনো বক্রতার যে কোনো, যদি আমি বক্র পথের কথা বলি, সেই বক্রপথের খুব ক্ষুদ্র পজিশন যদি বলি তখন তারা কিন্তু সরল রেখার মতোই থাকে, ঠিক যেমন পৃথিবীর মতো। পৃথিবী যেমন কি আছে, পৃথিবীটা গোল, কিন্তু পৃথিবীর উপরে আমরা যতদূর দেখতে পাই ততদূর মনে হয় কি সমতল। কেন? কারণ হচ্ছে সেটা একটা, আমরা যে অংশটুকু দেখছি সেটা একটা বৃহৎ গোলকের অংশ, তাই সেটাকে সমতল মনে হচ্ছে। তেমনি একটা বৃহৎ বৃত্তের খুব পরিধির ক্ষুদ্রতম অংশকে সরলরেখা মনে হয়। তেমনি একটা বড় বক্রপথের বা যে কোনো পথের খুব ক্ষুদ্র সময় অবকাশে যে দূরত্বটুকু আছে সেটাকে কি মনে হবে, ঠিক একই রকমভাবে সরলরেখাই মনে হবে। তার মানে সেই পজিশনে তার তাৎক্ষণিক বেগের যে অভিমুখ, সেই পজিশনে তাৎক্ষণিক বেগের বের করতে গেলে তার অভিমুখের খুব একটা পরিবর্তন হয় না। অর্থাৎ যে মুহূর্তে আমি তাৎক্ষণিক বেগ বের করতে চাইছি সেই মুহূর্তে তাৎক্ষণিক বেগের অভিমুখ তার স্পর্শক বরাবর, সেই মুহূর্তে কণাটির গতিপথের ওই বিন্দুতে স্পর্শক বরাবর। এখানে সেই স্পর্শক আমি এঁকে দিয়েছি। বুঝতে পেরেছি? আশা করি খুব একটা অসুবিধা হবে না। কি লিখলাম তাহলে? এই ক্ষেত্রে অভিমুখ, তোমরাও লিখে নাও তোমার সাথে সাথে, এই ক্ষেত্রে অভিমুখ উক্ত বিন্দুতে বলতে যে বিন্দুটা আমি জানি, যে বিন্দুতে ওর এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের স্থানাঙ্ক আমি জানি, ঠিক আছে, সেই মুহূর্তে সেই বিন্দুর কথা বলছি। উক্ত বিন্দুতে তার গতিপথের স্পর্শক বরাবর মানটা কি করে জানবো? এই ছবিটাই যদি আমি এখানে রিপিট করি, ধরে নাও এই অভিমুখে বের করতে বলেছে, কথার কথা, আমি এটা কথার কথা বলেছি, তাহলে এর অভিমুখটা স্পর্শকটা কি? এই বিন্দুতে এই স্পর্শক, এই স্পর্শকের হিসাবে আমি যদি টানি তাহলে এর দুটো অংশ বেরিয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে, তাৎক্ষণিক বেগের দুটো অংশ, একটা ভিএক্স একটা ভিওয়াই। এই দাঁড়ালো ভিএক্স, এই দাঁড়ালো ভিওয়াই, ঠিক আছে। এবার যদি আমরা থিটা বের করে নিয়ে আসি তখন এর থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ভিওয়াই বাই ভিএক্স। তাহলে আমাকে কি কি জানতে হচ্ছে? এখানে জানতে হচ্ছে অ্যাকচুয়ালি সেই গতিপথের সাথে তার স্থানাঙ্ক কিভাবে পরিবর্তিত হচ্ছে সেটা জানতে হচ্ছে। সেটা যদি আমার জানা যায় তাহলে খুব সহজেই আমরা তার তাৎক্ষণিক বেগ এবং তাৎক্ষণিক বেগের অভিমুখ, যে বিন্দুতে তাৎক্ষণিক বেগের অভিমুখ আমাকে বের করতে হবে সেই বিন্দুতে তাৎক্ষণিক বেগের অভিমুখ কিন্তু আমরা বের করে নিয়ে আসতে পারি, ঠিক আছে। এবার আমাদেরকে বের করতে হবে কি? ত্বরণ। এবার আমরা করব ত্বরণ, ঠিক আছে। ছবিটা মুছে ফেলেছি, তাই ছবিটা আমাকে আরেকবার আঁকতে হবে। ছবিটা আঁকি, দেখো এক্স অক্ষ, ওয়াই অক্ষ 0, অর্থাৎ বস্তুটি এই পজিশনে, মানে এক্স ওয়াই তলে গতিশীল। এর গতিপথের পি বিন্দু t1 সময়ে আর গতিপথের কিউ বিন্দু t2 সময়ে, ঠিক আছে। আচ্ছা, তা এখানে আমরা কি কি জিনিস জানলাম? যে ফার্স্ট অলরেডি বেগ থেকে আমরা জেনে গেলাম যে কোনো মুহূর্তে বা কোনো বিন্দুতে কোনো বস্তুর বেগ কোন দিকে হয়? সেই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের দিকে। তাহলে সেই অনুযায়ী এই বিন্দুতে হচ্ছে এই স্পর্শক বরাবর, পি বিন্দুতে ধরে নিলাম সেটা কত? v1, ওকে। আর কিউ বিন্দুতে ধরে নাও স্পর্শক বরাবর যদি আমি বলি, এই হচ্ছে স্পর্শক বরাবর v2, ঠিক আছে, বেশ। এবং v1 এর আর v2-র
পজিশনটা কি হয় সেটা তো আমরা অলরেডি দেখেই ফেলেছি, v1 এর ক্ষেত্রে কীভাবে পরিবর্তন হয় এবং v2 ক্ষেত্রে সেটার তাৎক্ষণিক বেগের মান কীভাবে পরিবর্তন হয় সেটা আমরা জানি। এবার ত্বরণ সম্বন্ধে আমরা কি বলেছি? ত্বরণ সম্বন্ধে আমরা বলেছি যে ত্বরণ মানে হচ্ছে বেগ বাই সময়, অর্থাৎ বেগের পরিবর্তন বাই সময়। তাহলে গড় ত্বরণ ওইখানে কী হবে? স্বাভাবিকভাবেই গড় ত্বরণ হবে এর, দেখো পরিবর্তন v2 হয়েছে, v1 থেকে পরিবর্তিত হয়ে v2 হয়েছে, তাহলে v2 ভেক্টর মাইনাস v1 ভেক্টর বাই সময়টা t2 মাইনাস t1 সময়। এখানে কিন্তু এই যে v2 আর এই v1, এখানে কিন্তু গড় বেগের প্রশ্ন কিন্তু আসছে না। গড় বেগে কি আমরা গড় বেগের কথাই বলে যাচ্ছি, তাই না? সেখানে কিন্তু নির্দিষ্ট একটা বেগ যাচ্ছে, গড় বেগ। তা গড় বেগের গল্প দিয়ে কিন্তু আমরা ত্বরণের পজিশন বের করে আনতে পারবো না। ত্বরণ করতে গেলে আমাকে দুটো ডিফারেন্ট পজিশনে বেগের ভ্যালু জানতে হবে। এই বেগের ভ্যালু জানতে গেলে কিন্তু এই যে দুটো বেগ আছে মাইন্ড ইট, এই দুটো বেগ কিন্তু গড় বেগ নয়, এই দুটো বেগ হচ্ছে কিন্তু কি জানি আমরা, তাৎক্ষণিক বেগ, মাথায় রাখবে। বেশ, তাহলে এই পজিশনে আমরা এটাকে ডেল্টা ভি আর এটাকে যদি ডেল্টা টি দিয়ে প্রকাশ করি, ডেল্টা ভি আর ডেল্টা টি দিয়ে প্রকাশ করি, তবে আমরা এটাকে v2 মাইনাস v1 যদি করো, একটা কাজ করতে পারো, এখানে vx i ক্যাপ আর vy j ক্যাপ তো আছেই, এটাকে লেখো vx i ক্যাপ প্লাস vy j ক্যাপ, কিন্তু এটা হচ্ছে v1, এটাও কিন্তু v1 x x মাইনাস, সরি এটা 2 মাইনাস, এবার 1 এর ক্ষেত্রে v1 তার x উপাংশ i ক্যাপ মাইনাস v1 তার y উপাংশ, এই জন্য j ক্যাপ বাই কি লিখলাম, ডেল্টা টি। তাহলে এটাকে যদি আমি লিখি তাহলে v2 মাইনাস v1 v2x মাইনাস v1x, অর্থাৎ x অক্ষ বরাবর তার বেগের পরিবর্তন আমরা লিখব ডেল্টা vx বাই ডেল্টা টি i ক্যাপ প্লাস এদিকে ডেল্টা v2 মানে v2 মাইনাস v1 কোন দিকে, y অক্ষ বরাবর, এটাকে x লিখেছি, এটা হবে y অক্ষ বরাবর পরিবর্তন, তাহলে হবে ডেল্টা vy বাই ডেল্টা টি j ক্যাপ। ঠিক আছে, মাঝে মধ্যে একটু একটু লিখতে ভুল হচ্ছে, সেটা ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে গড় ত্বরণকে যদি আমরা এই উপরে একটা বার চিহ্ন দিয়ে প্রকাশ করি, ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানে তো গড় ত্বরণ ভেক্টর দিয়ে প্রকাশ করতেই হচ্ছে, তাহলে বার না, এখানে আমরা অ্যাভারেজ হিসেবে লিখি, অ্যাভারেজ ইজ ইকুয়াল টু ডেল্ট এ এক্স অ্যাভারেজ আই ক্যাপ প্লাস এ ওয়াই অ্যাভারেজ জে ক্যাপ। কী দাঁড়ালো তাহলে? গড় ত্বরণ মানে বলতে, গড় ত্বরণ মানে বুঝতে পেরেছি যে এক্স অক্ষ বরাবর তার বেগের পরিবর্তন, অর্থাৎ এক্স অক্ষ বরাবর গড় ত্বরণ এবং ওয়াই অক্ষ বরাবর গড় ত্বরণের ভেক্টর যোগফল হচ্ছে এর গড় ত্বরণ। বেশ, আমরা যদি এবার তাৎক্ষণিক বেগের কথা বলি, তাৎক্ষণিক বেগ, চলো তাৎক্ষণিক বেগ, তাহলে নিশ্চয়ই আমার সময়টা কি হবে, সময়টা পরিবর্তন হবে, সময়টা পরিবর্তন হয়ে ডেল্টা টি টেন্স টু 0, তাহলে তাৎক্ষণিক বেগ নয় তো তাৎক্ষণিক ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ লিমিট ডেল্টা টি টেন্স টু 0, এই পজিশনগুলোতে কি আসছে দেখো, এই যা পজিশন আছে সব কটার থেকে লিমিট ডেল্টা টি টেন্স টু 0 চলে আসবে, অর্থাৎ এই পজিশনে আমরা বলতে পারি ডেল vx বাই ডেল টি আই ক্যাপ প্লাস লিমিট ডেল টি টেন্স টু 0 ডেল্টা vy বাই ডেল টি জে ক্যাপ। দেখো তোমরা অলরেডি আগেরগুলো করেছো, তার ফলে এখানে স্টেপ জাম্প করে আমরা আসতেই পারি, এই পজিশনগুলো আর লেখার প্রয়োজন নেই। এবার এখানে লিমিট লিখবো, এখানে লিমিট লিখবো, একবার আমি সরাসরি এখানে লিমিট লিখে দিলাম। তার মানে এখানে আমরা বলছি ডি ভিএক্স ডিটি, তাই না? ডি ভিএক্স ডিটি আই ক্যাপ প্লাস ডি ভিওয়াই ডিটি
জে ক্যাপ। অর্থাৎ এক্স অক্ষ বরাবর ওর যে তাৎক্ষণিক বেগ আছে, এক্স অক্ষ বরাবর তাৎক্ষণিক বেগ এবং ওয়াই অক্ষ বরাবর তাৎক্ষণিক বেগের ভেক্টর যোগফলই হচ্ছে এর তাৎক্ষণিক, অ্যাকচুয়ালি তাৎক্ষণিক বেগ তো নয়, তাৎক্ষণিক ত্বরণ, আমি বলতে ভুল করেছি। এক্স অক্ষ বরাবর তাৎক্ষণিক ত্বরণ এবং ওয়াই অক্ষ বরাবর তাৎক্ষণিক ত্বরণের ভেক্টর যোগফল হচ্ছে এর তাৎক্ষণিক ত্বরণ। এবার প্রশ্ন চলে আসছে অভিমুখ কি হবে। দেখো একমাত্রিক গতির ক্ষেত্রে বেগের অভিমুখ কি ছিল, সেই সরণের অভিমুখে ছিল। গড় বেগ আলটিমেটলি আমরা এই দ্বিমাত্রিক গতিতে দেখলাম গড় বেগের অভিমুখ সরণের অভিমুখে, এবং তাৎক্ষণিক বেগের অভিমুখ তার সেই বিন্দুতে যে কোনো স্পর্শক বরাবর। কিন্তু তাৎক্ষণিক ত্বরণের ক্ষেত্রে আমরা একমাত্রিক গতিতে যদিও পেয়েছিলাম কি, যে তার অভিমুখ হয় সরণের অভিমুখে বা বিপরীত দিকে, অর্থাৎ সরণের সাথে 0 ডিগ্রিতে থাকবে বা 180 ডিগ্রিতে থাকবে। এখানেও কি তাই হয়, সেটা কিন্তু দেখার বিষয়। দেখো ফার্স্ট অফ অল আমরা গড় ত্বরণের ক্ষেত্রে অভিমুখ নির্ণয় করি। দেখো গড় ত্বরণের ক্ষেত্রে অভিমুখের জন্য আমরা বেগের পরিবর্তন নেব, তাই তো? বেগের পরিবর্তন মানে কি ছিল, v2 মাইনাস v1। তার মানে v2 মাইনাস v1 এর ভেক্টর যেদিকে সেদিকে কিন্তু গড় ত্বরণের অভিমুখ। আমি যদি এটাকে আলাদা করে আঁকি এই পজিশনটা থেকে, এই হচ্ছে v1, ঠিক এটা ছিল v1 ভেক্টর, আর v2 ভেক্টরটা দেখো কীরকম আছে, এই হচ্ছে এখানে v2 ভেক্টর। তাহলে v2 মাইনাস v1 যদি বের করতে হয় তাহলে কোন দিক থেকে কোন দিকে দেখো তো অভিমুখটা, অন্য একটা কালি দিয়ে আঁকি। এই হচ্ছে v2 মাইনাস v1। বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ। এটাই হচ্ছে ডেল্টা ভি। তাহলে গড় ত্বরণের অভিমুখ এই দিকে হচ্ছে কিন্তু। তাহলে দেখো গড় বেগের অভিমুখ সরণের অভিমুখে ছিল, এটা কিন্তু সরণের অভিমুখে হচ্ছে না, সরণটা ছিল এই অভিমুখে। ক্লিয়ার? সরণের অভিমুখেও হচ্ছে না, ইভেন দুটোর বেগের অভিমুখের সঙ্গেও কিন্তু সম্পর্কযুক্ত নাও হতে পারে, যেদিকে বেগ সেদিকে নাও হতে পারে। কোন দিকে হচ্ছে, তাদের ভেক্টর বিয়োগফলের হিসাবে হচ্ছে। মাথায় ঢুকলো? এটা কিন্তু আমরা একমাত্রিক গতিতে পাইনি, এটা কিন্তু আমরা দ্বিমাত্রিক গতিতে ভেক্টর ইউজ করে কিন্তু এটা পেলাম। এবার যদি আমাদেরকে সরণের তাৎক্ষণিক ত্বরণের অভিমুখের কথা বলা হয়, তাহলে এটা কিসের অভিমুখ আমরা পেলাম? এটা পেলাম গড় ত্বরণের অভিমুখ। লিখে নিচ্ছি তোমাদের সুবিধার্থে। গড় ত্বরণের অভিমুখ। এবার যদি আমাদেরকে ওই তাৎক্ষণিক ত্বরণের অভিমুখ করতে হয় তাহলে একই রকমভাবে পয়েন্টটা কী হবে, সময়ের অবকাশ যেহেতু কম তাহলে পয়েন্টটা এগিয়ে আসবে এখানে, এখানে, এখানে। দেখো এটার ক্ষেত্রে অভিমুখটা একরকম, এর ক্ষেত্রে অভিমুখটা একরকম, এর ক্ষেত্রে অভিমুখটা একরকম, আরও কাছে, আরও কাছে, সরি, এরকমভাবে পরিবর্তন হতে হতে যতই তুমি কাছাকাছি নিয়ে আসো না কেন, এতটুক শিওর যে যতটাই কাছাকাছি আনো তার গতির অভিমুখ, ঠিক আছে, বেগের অভিমুখ যদি একটা কার্ভ থাকে তার বেগের অভিমুখ কিন্তু একদিকে হবে না, সামান্য হলেও পরিবর্তন হবে। এটা হবে তার সরণের অভিমুখ। তাহলে এইটাকে আমরা ধরলাম, লিখি v2 প্রাইম। এটা কতটুক, সময়টা কি, যেখানে ডেলটি টেন্স টু 0, ঠিক আছে, সময়ের অবকাশ যেখানে প্রায় 0, সেই পজিশনে এই হচ্ছে তার গতি। তাহলে তখন সেটাকে যদি আমরা দেখাই তাহলে এই v1, এই হচ্ছে v2, এটাকে লিখেছি আমরা v2 প্রাইম, এটা লিখেছি v1 ভেক্টর, তাহলে এটা হবে v2 প্রাইম মাইনাস v1 ভেক্টর। তাহলে সে গড় ত্বরণের ক্ষেত্রেই বলো আর তাৎক্ষণিক ত্বরণের ক্ষেত্রেই বলো, বেগের সাথে এই তাৎক্ষণিক ত্বরণ বা গড় ত্বরণের অভিমুখ কি 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত যা খুশি তাই হতে পারে। ঠিক আছে, মাথায় ঢুকলো? এটাই হচ্ছে একমাত্রিক গতির সাথে দেখো দ্বিমাত্রিক গতির একটা ডিফারেন্স কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার অভিমুখ বের করতে হলে সেখানে আমরা ত্রিভুজ সূত্র কাজে লাগাবো।
ত্রিভুজ সূত্র কাজে লাগিয়ে V1 এর সাথে বের করবো না V2 এর সাথে বের করবো, সেটা বের করবো। যে ভেক্টরে আমরা কি করেছিলাম, কোণের ক্ষেত্রে যখন বিয়োগের ফর্মুলা আমরা করেছিলাম তখন করেছিলাম B sin θ বাই A মাইনাস B cos θ, তাই না, tan phi। তাহলে phi ইজ ইকুয়াল টু tan ইনভার্স B sin θ বাই A মাইনাস B cos θ। এখানেও একই রকমভাবে বের করবো V1 আর V2 এর মধ্যে অ্যাঙ্গেলটা কত দেখো, সেটা বের করে নিয়ে বসিয়ে দাও। তাহলে V1 এর সাথে কত অ্যাঙ্গেলে আছে সেই হিসেবে লিখবো V2 প্রাইম sin θ মাইনাস বাই V1 মাইনাস V2 প্রাইম cos θ, বসিয়ে দাও, বাস হয়ে গেল। এবার আমরা ত্বরণের উপাংশ নিয়ে আলোচনা করব। দেখো ত্বরণের উপাংশ বলতে আগে ত্বরণটাকে বুঝি, তিনটে কেস নিয়ে আলোচনা করব কিভাবে কি হয়। আচ্ছা, যে কোনো ক্ষেত্রে আমরা ধরে নাও একটা কেস নিয়ে আলোচনা করছি, এই ঠিক আছে, ধরলাম যে কোনো বিন্দুতে আমরা একটা বিন্দুতে বের করবো, তো তাৎক্ষণিকভাবে যদি কোনো বিন্দুতে বের করতে চাই, সেই তাৎক্ষণিকভাবে কোনো একটা বিন্দুতে ধরে নাও এই পজিশন থেকে তার ত্বরণের অভিমুখ হচ্ছে এটা বেরোলো, এটা হচ্ছে তার ত্বরণের অভিমুখ। এই বিন্দুতে তার গতির অভিমুখ ছিল কোন দিকে, এই দিকে, তার স্পর্শক বরাবর। তাহলে একে দুটো উপাংশে ভাগ করা যায়। এটা যদি থিটা হয়, এই পজিশনটা থেকে বি এর সাথে যদি থিটা হয় ভি এর সাথে, তাহলে এটা দাঁড়াচ্ছে কত, A cos θ উপাংশ, আর এটা হচ্ছে A sin θ উপাংশ। আর এদিকে কি ছিল, সেই মুহূর্তে তার গতিবেগ ছিল। এই যে A cos θ উপাংশ বা এটাকে বলা হচ্ছে অনুভূমিক উপাংশ বা স্পর্শক বরাবর উপাংশ, স্পর্শক বরাবর উপাংশ এর কাজ কি? এর কাজ, যেহেতু এটা বেগের বরাবর আছে, বেগ বরাবর আছে, স্পর্শক বরাবর আছে, তার মানে বেগের দিকে হতে পারে, বেগের অপোজিট দিকে হতে পারে। এর কাজ বেগের পরিবর্তন। ঠিক আছে, বেশ। আর A sin θ যে উপাংশ আছে এটাকে বলা হচ্ছে উলম্ব উপাংশ। এর কাজ solely, এর কাজ হচ্ছে অভিমুখের পরিবর্তন। তাহলে একটা জিনিস খেয়াল রাখো, এই যে ত্বরণ যে আছে এই সমতলে গতির ক্ষেত্রে, এই ত্বরণের মানে দ্বিমাত্রিক গতির ত্বরণের দুটো উপাংশ, স্পর্শক বরাবর উপাংশ বা অনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ। সর্বদাই এর উলম্ব উপাংশটা এর অভিমুখের পরিবর্তন করতে হয়, অর্থাৎ বেগটা কতটা বক্রপথে যাবে, কোন পথে যাবে সেটা নির্ভর করবে তার অভিমুখ। আর এই স্পর্শক বরাবর যে উপাংশটা থাকে বা অনুভূমিক উপাংশ, সেইটা তো পরিবর্তন করে তার ত্বরণ। কথার কথা আমি তিনটি উদাহরণ দিয়ে তোমাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা সমতরণে গতিশীল একটা গতি দেখাচ্ছি, সমতরণে গতিশীল। তাহলে এইখানে এই পজিশনে ভাবো এটা তার গতি সমতরণে, এই পজিশনে তার গতি এবার কি হবে, তার চেয়ে বেশি হবে, অনেকটাই বেশি, তাই তো? তাহলে এটাকে যদি আমি এখানে তুলনা করি হিসাব করে, এটাকে V1, এটা V2, তাহলে এই পজিশনে আছে, তাই তো? তার মানে যদি ত্রিভুজ সূত্র খাটাই, এই V1 আর এই হচ্ছে V2, এটাকে লিখছি এখানে V1, এটাকে লিখে দিচ্ছি V2, তাহলে এটা হচ্ছে V1 মাইনাস V2, তার মানে এই অভিমুখটা হচ্ছে আমার ত্বরণের অভিমুখ। ঠিক আছে, গতিবেগের পরিবর্তনের অভিমুখ। তাহলে এর দুটো উপাংশ বেরোচ্ছে, একটা এই বরাবর, এদিকে থিটার কথা বলছি, আর একটা এই বরাবর। তাহলে দেখো এই বরাবর যে উপাংশটা আছে সেটা কোন দিকে হচ্ছে, বেগের দিকে হচ্ছে। তাহলে এর কি হবে, নিশ্চয়ই বেগ বৃদ্ধি পাবে। বুঝতেই পারছি, এই যে বেগের দিকে উপাংশ আছে, তাই বেগের মান কি এখানে পরিবর্তিত হচ্ছে, বেগের মান ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে ত্বরণ সহ গতি। আর এটা তো কি হচ্ছে, এটাকে আমরা বলছি স্পর্শক বরাবর, এই ট্যানজেন্ট বরাবর। ঠিক আছে, ত্বরণ সহ গতিশীল কণা। যদি মন্দন সহ গতিশীল হয়, আচ্ছা এটা ধরে নাও মন্দন সহ গতিশীল, তাহলে এই পজিশন থেকে একটা কোণ বের করো, এই, এবার নিশ্চয়ই তার গতিবেগ কী হবে, কমে যাবে, তাই তো? তাহলে এটাকে যদি হিসাব করে দেখো, এই পজিশন থেকে যদি আঁকো ফাইনালের হিসাবে, এই হচ্ছে তার অভিমুখ, V1 মাইনাস V2 অভিমুখ। এটা হচ্ছে V1
v2, এটা হচ্ছে v1, তাহলে এটা হচ্ছে v1, এটা হচ্ছে v1 মাইনাস v2, দ্যাট ইজ এই পজিশন v1 মাইনাস v2 পজিশন। এই পজিশনে দেখো একই রকমভাবে দুটোকে ভাগ করছি, একটা এদিকে আর একটা কিন্তু এদিকে। এবার এটাকে থিটা হলে তাহলে এর এটা হচ্ছে এ হয় এর ট্যানজেন্ট বরাবর এ, আর এটা হচ্ছে স্পর্শক বরাবর, সরি অভিমুখ বরাবর, মানে অভিমুখের উপাংশ, অর্থাৎ তার স্পর্শকের সাথে লম্ব হবে, লম্ব উপাংশ। এই এটি দেখো এই ক্ষেত্রে গতিবেগের বিপক্ষে আছে, এই ক্ষেত্রে কি হবে, নিশ্চয়ই এর মন্দন হবে। তাহলে আমরা ছবি এবং ঘটনা দুটোই গতিশীল, তাহলে এটা মন্দন সহ গতিশীল, অর্থাৎ বেগের পরিবর্তন, বেগ এখানে কমে যাবে, এর ক্ষেত্রে বেগ বৃদ্ধি পাবে। যদি এরকম হয় যে বেগের পরিবর্তন হচ্ছে না, বেগের মান একই আছে, মানে সমদ্রুতিতে গতিশীল, দেখো তো মেলে কিনা। এটা ধরে নাও এই এতটুক, এটা হবে কি সেম। তাহলে আমি এদিক থেকে যদি ছবি আঁকি, এটা ছিল তার অভিমুখ v2, এটা v1, এই হবে তার অভিমুখ, ক্লিয়ার? এই হবে তার একদম ঠিক এবার দেখো এই এর সাথে এই v2টা 90 ডিগ্রিতে আছে, তাহলে কোনো উপাংশ পাবো না। তার মানে কি হচ্ছে, এর বেগের কোনো বেগের মানের কোনো পরিবর্তন হচ্ছে না, এর অভিমুখ তো সব ক্ষেত্রেই পরিবর্তন করছে, শুধুমাত্র এর যে এই উপাংশটুকু আছে, একটাই উপাংশ, সেটা কোন দিকে আছে, সেটা v2-র সাথে লম্বভাবে আছে। তার মানে এর লম্ব উপাংশ, এর লম্ব উপাংশ সেটা কোন দিকে পাবো, এর স্পর্শক বরাবর উপাংশ হচ্ছে এটা, যেটা এর লম্ব উপাংশ। তাহলে লম্ব তো এখান থেকে 90 ডিগ্রি আছে সরাসরি কোণ, তাহলে a cos 90 কত, 0, অর্থাৎ এর লম্ব দিকে, অর্থাৎ স্পর্শক বরাবর কোনো উপাংশ নেই, স্পর্শক বরাবর উপাংশ নেই। স্পর্শক বরাবর যদি উপাংশ না থাকে তাহলে বেগের মান কি পরিবর্তন হবে না, তার জন্যই আমি কি বললাম, সমদ্রুতিতে গতিশীল। এই ক্ষেত্রে, এরকম ক্ষেত্রে এর শুধুমাত্র কি হবে, অভিমুখের পরিবর্তন হবে, বেগের মানের কোনো পরিবর্তন হবে না। এর ক্ষেত্রে অভিমুখও পরিবর্তিত হবে এবং সে ত্বরণ সহ গতিশীল হবে, বেগের মান বৃদ্ধি পাবে। এর ক্ষেত্রে কি হচ্ছে, অভিমুখ পরিবর্তন হবে এবং বেগের মান কমে যাবে। কিভাবে কমলো সেটা কিন্তু আমরা এইভাবে ছবি দিয়ে ব্যাখ্যা করতে পারি। বুঝতে পেরেছি? এই হচ্ছে বস্তুর দ্বিমাত্রিক গতিতে প্রথমে পড়লাম সরণ, তারপর পড়লাম বেগ, এবার পড়লাম ত্বরণ, এবং এই ত্বরণের উলম্ব উপাংশ এবং অনুভূমিক উপাংশ কি কাজ করে সেটাও কিন্তু আমরা জানিয়ে দিলাম। বেশ, এবার যদি ঠিক একমাত্রিক গতিতে সমীকরণগুলো পড়েছিলাম, মনে আছে? s is equal to ut plus half at square, v square equal to u square plus 2as, v is equal to u plus at। সেই সমীকরণগুলো যদি এখানে কাজে লাগাতে হয় তাহলে কেমন হবে দেখে নাও। যদি লিখি আমরা v is equal to u plus at লিখতে পারি। এখন দেখো সেই পজিশনটা থেকে আমাকে v আর u, সেখানে কিন্তু আমাকে তাৎক্ষণিক বেগ এবং দুটোই তাৎক্ষণিক বেগ হিসাবে লিখতে হবে দুটো পজিশনের ক্ষেত্রে, ঠিক আছে? সেই ক্ষেত্রে ডেল্টা টি টেন্স টু 0 ধরেই করতে হবে। তো সেটা আর করি না, সরাসরি আমরা এস ইজ ইকুয়াল টু এই পার্টটা করতে পারি, যে সরণ দিয়ে যদি করি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, মনে আছে এই পার্টটা আমাদের ছিল। হ্যাঁ, তাহলে সেই পজিশনটা থেকে আমরা কি লিখতে পারি, এস মানে হচ্ছে r1 মাইনাস r2, তার মানে এটা কত হচ্ছে, ডেল্টা আর ভেক্টর ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা কি দাঁড়াচ্ছে, ইউ ভেক্টর টি প্লাস হাফ এ ভেক্টর টি স্কোয়ার। তাহলে প্রত্যেকটা পার্টে যদি আমরা ভাগ করে নিই, ডেল্টা আর ইজ ইকুয়াল টু ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ওয়াই জে ক্যাপ, তাহলে সেখান থেকে ইউটির ভ্যালু, ইউটার কী হবে, ইউ এক্স আই ক্যাপ, আবার এদিক থেকে হবে ইউ ওয়াই জে ক্যাপ, আর এটাও এ এক্স আই ক্যাপ এ আই জে ক্যাপ। তাহলে আই ক্যাপ আর জে ক্যাপগুলোকে যদি আমরা প্রত্যেকটাকে ভাগ করে নিই তাহলে কী দাঁড়াচ্ছে, ডেল্টা এক্সের ভ্যালু আসে ইউ এক্স আই ক্যাপ, সরি ইউ এক্স প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার, আর ডেল্টা ওয়াই আসবে ইউ ওয়াই প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। বুঝতে পেরেছি? তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে বাকি যে সমীকরণগুলোও আছে, ভি
ইকুয়াল টু ইউ প্লাস এটি, সেখানে এক্স অক্ষ বরাবর একটা পার্ট এবং ওয়াই অক্ষ বরাবর পার্ট আলাদা আলাদা হবে, করে নিয়ে তাদের ভেক্টর যোগফল হিসাবে আমরা মিলিয়ে দেব। বুঝতে পেরেছি? তাহলে প্রত্যেকটা কিন্তু এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর আমাকে সমীকরণগুলো আলাদা আলাদা আসবে। ঠিক যেরকমভাবে একমাত্রিক গতিতে সমীকরণ এসছে, এখানেও এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর একই রকমভাবে সমীকরণ আসবে। তারপর আমাকে সেই পজিশন দেখে বিচার করতে হবে কিভাবে বসাবো। যেমন ধরো যদি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি যদি বসাও, তাহলে ভি এক্সের একটা পার্ট আসবে, এখানে ইউ এক্স প্লাস এ এক্স টি, আর ভি ওয়াই এর একটা পার্ট আসবে যেখানে ইউ ওয়াই প্লাস এ ওয়াই টি। এবার ভি ভেক্টরটা এখানে কি দাঁড়াবে আলটিমেটলি? ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ, অর্থাৎ ভি এর মানটা দাঁড়াবে এই রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, অর্থাৎ এই মানটা বের করব, এই মানটা বের করে এদের স্কোয়ার করলে তখন এর কিন্তু মান আসবে। এর ক্ষেত্রেও একই রকমভাবে ডেল্টা এক্সের মান বের করব, ডেল্টা ওয়াই এর মান বের করব, বের করলে তারপর ডেল্টা এন এর আর এর মান আসবে ডেল্টা এক্স স্কোয়ার প্লাস ডেল্টা ওয়াই স্কোয়ার। বুঝতে পেরেছি? এই হলো বস্তুর দ্বিমাত্রিক গতি। এই বস্তুর দ্বিমাত্রিক গতির অনেক রকমের উদাহরণ আছে, সেই উদাহরণের মধ্যে দুটো উদাহরণ নিয়ে আমরা পরবর্তী পার্টগুলোতে আলোচনা করব। ফার্স্টে আমরা আলোচনা করব প্রাসের গতি নিয়ে, এর পরের পার্টে আমরা চলে আসবো সেতে, আর তারপরে আমরা করব সমবৃত্তীয় গতি নিয়ে আলোচনা। তার মানে এই বস্তুর দ্বিমাত্রিক গতির আমাদের তিনটে পার্ট হবে, আজকের পার্ট, তারপরের পার্ট প্রাসের গতি এবং তারপরের পার্ট সমবৃত্তীয় গতি। একটা উদাহরণের মাধ্যমে এই আজকের যে পুরো পড়াশোনাটা আছে, আজকের পুরো পড়াটা আমি একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে আমি উত্তরগুলো লিখব না, তোমরা পজ করে করে ক্যালকুলেটর নিয়ে উত্তরগুলো লিখে নেবে। আমি শুধুমাত্র এখানে দেখাচ্ছি যে কি করে অঙ্কগুলো করতে হয় বা আমরা এতক্ষণ অবধি কী শিখলাম। অঙ্কটা এরকম নির্দিষ্ট মূলবিন্দু সাপেক্ষে সময়ের সাপেক্ষে, নির্দিষ্ট মূলবিন্দু সাপেক্ষে সময়ের সাপেক্ষে এক্স ওয়াই তলে একটি বস্তুর গতি x is equal to minus 0.4 t square plus 7.2 t plus 38 এবং y is equal to 0.4 t square minus 9.1 t plus 8 t এই সমীকরণের সাহায্যে প্রকাশ করা গেলে কণার 5 সেকেন্ড পর দুটো পার্ট দিয়েছি। মূলবিন্দু সাপেক্ষে বস্তুর অবস্থান, বেগ ও ত্বরণ নির্ণয় করো, সরণ, গড় বেগ ও গড় ত্বরণ নির্ণয় করো। অঙ্ক আমি করে দেখাবো না, মানে অঙ্ক করে দেখাচ্ছি কিন্তু উত্তরগুলো করবো না, তোমরা সেটা করে নেবে। তা 1 নম্বরের পার্টের জন্য আমরা প্রথমে করছি। দেখো, মূলবিন্দু সাপেক্ষে বস্তুর অবস্থান বলেছে 5 সেকেন্ড পর। তাহলে দেখো এখানে এক্সের অবস্থান আমি দুটো পার্টে বের করে নিতে পারি, 0 সেকেন্ডে কত ছিল, 5 সেকেন্ডে কত ছিল। তাহলে কি শুধুমাত্র টি এর জায়গায় ভ্যালুটা বসালেই কিন্তু আসবে। তাহলে এক্স অ্যাট 0 সেকেন্ড, x0 আমরা লিখতে পারি সেটা কত, টি ইজ ইকুয়াল টু এখানে 0 বসাও, এখানে 0 বসাও, তাহলে কত হচ্ছে 38 হলো। এবং y0 মানে y অ্যাট t ইজ ইকুয়াল টু 0 সেকেন্ড, একই রকমভাবে t ইজ ইকুয়াল টু 0 বসাও, 0 ইন্টু 0, এখানে 0 ইন্টু 9.1 0 প্লাস 80, দ্যাট ইজ 0 সেকেন্ড সময়, অর্থাৎ একদম প্রাথমিক অবস্থানে তার স্থানাঙ্ক 38 আর হলো 80। আচ্ছা বেশ, এবার যদি বের করতে বলে 5 সেকেন্ড সময়ে, 5 সেকেন্ড পর কত হচ্ছে দেখো, 5 সেকেন্ড পর x5 এখানে মাইনাস 0.4 ইন্টু, এবার কত বসাবো 5 স্কোয়ার প্লাস 7.2 ইন্টু 5 প্লাস 38, এর ভ্যালুটা আসে হলো 64 মিটার হলো। আর এদিকে y অ্যাট 5 সেকেন্ড, এখানে 5 বসিয়ে দাও, 0.2 ইন্টু 5 স্কোয়ার প্লাস 9 মাইনাস 9.1 টি প্লাস 80, এটার ভ্যালু করলে দাঁড়ায় 39.5। তাহলে আমরা এটা কি পেলাম, 5 সেকেন্ড পর এদের অবস্থানগুলো পেলাম, 5 সেকেন্ড পরে 64, 39.5 স্থানাঙ্ক কিন্তু। তাহলে সেই 5 সেকেন্ড পর যে ভেক্টর দ্বারা আমরা প্রকাশ করব, সেই ভেক্টরটা অ্যাকচুয়ালি কী হবে, যে অবস্থান ভেক্টরটা কত হবে, 64
আই ক্যাপ প্লাস 39.5 জে ক্যাপ। দ্যাট ইজ আর ভেক্টর, অর্থাৎ এর যে মান, আমরা কি বলেছি এখানে মূলবিন্দু সাপেক্ষে বস্তুর অবস্থান, মূলবিন্দু সাপেক্ষে কত দূরত্বে আছে, অর্থাৎ মানটা বের করতে হয়। সেটা আমরা কী করেছিলাম, √x² প্লাস y² দ্যাট ইজ 64² প্লাস 39.5 তার স্কোয়ার। এর ভ্যালু সরাসরি আসে 75.2 মিটার বেরোলো। এটা হচ্ছে মূলবিন্দু সাপেক্ষে বস্তুর অবস্থান। এবার বলেছে বেগ নির্ণয় করতে। বেগ বলতে এখানে 5 সেকেন্ড পর বেগ, অর্থাৎ 5 সেকেন্ডে বেগ, অর্থাৎ তাৎক্ষণিক বেগের কথা বলেছে। এবার তাৎক্ষণিক বেগের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, v = আমরা করেছিলাম vx i ক্যাপ প্লাস vy j ক্যাপ, আর vx মানে হচ্ছে dx dt। তাহলে আমাকে vx বের করতে হবে প্রথমে। vx x অক্ষ বরাবর উপাংশ, vx = dx dt, অর্থাৎ আমাকে এই পার্টটা টি এর সাপেক্ষে অবকলন করতে হবে। তোমরা অলরেডি অবকলন আশা করি শিখে গেছো। তাহলে এখানে কত হচ্ছে, 2t চলে এলো, তার মানে -0.8t প্লাস 7.2 প্লাস 38 তো থাকছে না, এটা চলে গেল 0। বেশ, vy মানে dy dt কত দাঁড়াচ্ছে, vy দাঁড়াচ্ছে এখানে 2t চলে আসলো, তাহলে 0.4t মাইনাস 9.1। এবার আমাকে নিশ্চয়ই বের করতে হবে 5 সেকেন্ড পর তার বেগটা কত, তাই তো? তাহলে 5 সেকেন্ড পর করলে আমাকে 5 সেকেন্ড এখানে 5 বসাতে হবে, এটা তো সমীকরণ বেরোলো। তাহলে vx at 5, তাহলে কত লিখবো, -0.8 × 5 প্লাস 7.2। আবার একই রকমভাবে আমি নিচের পার্টটাও করে নিতে পারি, সেটা বসিয়ে দিলে টোটাল মানটা চলে আসে vx এর ক্ষেত্রে 3.2 মিটার পার সেকেন্ড, 3.2 মিটার পার সেকেন্ড। আর এখানে যদি আমি 5 বসাই টি এর জায়গায়, ঠিক আছে, তাহলে -9.1 আর হচ্ছে 5 দিয়ে করলে মাইনাস শুধু 2, 4 5 20, 9.1, তার মানে হচ্ছে -7.1 মিটার পার সেকেন্ড। একই রকমভাবে তার মানে ভিটাকে কীভাবে লেখা যায়, v = vx i ক্যাপ, vx মানে হচ্ছে 3.2, এটা কত at 5 সেকেন্ড, 3.2 i ক্যাপ মাইনাস 7.1 j ক্যাপ। তার মানে এই v5 এর ভ্যালুটা কত, √3.2 তার স্কোয়ার প্লাস -7.1 তার স্কোয়ার, তাহলে মাইনাস, তার জন্য আরেকটা লিখিনি। এটা করলে গিয়ে দাঁড়ায় 7.79 মিটার পার সেকেন্ড। একই রকমভাবে আমি এখানে কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু আমি বের করতে পারতাম যে কত অভিমুখে আছে, সেখানে কী করতে হতো, tan থিটা, এখানে যদি আমি থিটা করি, এটাকে আমি থিটা লিখলাম ফর অবস্থান নির্ণয়ের জন্য, tan ইনভার্স, অন্য একটা কালি দিয়ে লিখি বুঝতে পারবে, tan ইনভার্স y/x মানে 39.5/64, অর্থাৎ এক্স অক্ষের সাথে, ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে এত কোণে 75.2 মিটার দূরত্বে আছে, এটা হচ্ছে অবস্থান। বেগের ক্ষেত্রে একই রকমভাবে আমি যদি ফাই দিয়ে করি, tan ইনভার্স y/x মানে হচ্ছে এখান থেকে 7.1 -7.1, tan ইনভার্স -7.1/3.2, তাহলে মাইনাস যেহেতু আছে আমি সেটাকে ঋণাত্মক এক্স অক্ষের দিকে নিয়ে চলে যাচ্ছি, তাই তো, সরি ওয়াই অক্ষের দিকে চলে যাচ্ছে, ওয়াইটা হচ্ছে মাইনাস আর এক্সটা প্লাস। ওকে, তার মানে এই ক্ষেত্রে মাইনাস দিয়ে যদি আমরা করি, তাহলে বলতে পারি ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে এর বেগের অভিমুখ tan ইনভার্স -7.1 3.2, অর্থাৎ নিচের দিকে, ঠিক আছে। এটা ধনাত্মক এক্স অক্ষের দিকে, ধনাত্মক ওয়াই অক্ষের দিকের কোণগুলোকে আমরা পজিটিভ কোণ বলি, আর ঋণাত্মক ওয়াই অক্ষের দিকের কোণগুলোকে আমরা নেগেটিভ কোণ বলি। এই হচ্ছে বেগের অভিমুখ। এবার বলেছে গড় ত্বরণ। গড় ত্বরণ মানে ত্বরণ মানে তাৎক্ষণিক ত্বরণ। তাহলে ওই মুহূর্তে ত্বরণ মানে আমরা বলেছি কি, তাৎক্ষণিক বেগের পরিবর্তন। তার মানে সেখানে আমরা বলতে তাৎক্ষণিক ত্বরণের
ভেক্টর যোগফল, তাই তো, এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর তাৎক্ষণিক ত্বরণের ভেক্টর যোগফল। তাহলে আমরা তাৎক্ষণিক ত্বরণ এক্স অক্ষ অভিমুখে কী হবে, লিমিট দিয়ে টেনতে, তার মানে ডি ভি এক্স ডিটি। এবার ডি ভি এক্স ডিটি মানে হচ্ছে এই হচ্ছে ভি এক্সের পার্ট। এবার এটাকে আবার অবকলন করলে কত দাঁড়ায়, -0.8। ক্লিয়ার? আচ্ছা, কেন সেটা হচ্ছে একবারে যদি আমি করি তাহলে -0.8ই রাখি, ওকে। আর এ ওয়াই হচ্ছে ডি ভি ওয়াই ডিটি করে দাও, কত দাঁড়াচ্ছে, +0.4। একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু কোনো টি এর পার্ট নেই, তার মানে এটি কিন্তু এই পুরো ঘটনাটাই কিন্তু সমতরণে গতিশীল। ত্বরণ কিন্তু এর পরিবর্তন হচ্ছে না, একটাই ত্বরণ আছে, দেখো, কারণ এক্স অক্ষ অভিমুখে এবং ওয়াই অক্ষ অভিমুখে কোনো টি এর পার্টই নেই। তাহলে এখানে আলটিমেটলি এর ভ্যালু কত হবে, এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ, তার মানে ভ্যালু কত হবে, মানটা করলে -0.8 তার স্কোয়ার প্লাস 0.4 তার স্কোয়ার, যত হবে তত। আর এটাকে যদি আমরা সাই দিয়ে লিখি, tan ইনভার্স ওয়াই বাই এক্স, তার মানে -0.4/0.8। ঠিক একই রকমভাবে ধনাত্মক এক্স অক্ষের দিকে এত কোণ করে আছে। এই হচ্ছে তার 5 সেকেন্ড পর ত্বরণের অভিমুখ। তাহলে কীভাবে আমরা তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ এবং এই পার্টগুলো বের করতে পেরেছি, বুঝতে পেরেছি। এবার যদি বলা হয় সরণ, গড় বেগ এবং গড় ত্বরণের ক্ষেত্রে, তাহলে আমরা গড় বেগের জন্য কী করেছি, এবার সরণ যদি বের করতে হয় তাহলে আমরা x5 - x0 দ্যাট ইজ ডেল্টা এক্স জানতে হবে। ডেল্টা এক্স মানে কত, 5 সেকেন্ড পরের দূরত্ব, এক্স অক্ষ বরাবর স্থানাঙ্ক -0, ঠিক আছে, 0 সেকেন্ডে এক্স অক্ষ বরাবর স্থানাঙ্ক, সেটা কত হচ্ছে x0, তার মানে হচ্ছে 64 - 38, 14 থেকে 8 বাদ দিলে 6, 6 থেকে 4 বাদ দিলে 2, মানে 26। ক্লিয়ার? ডেল্টা ওয়াই কত হবে, ঠিক একই রকম, ওয়াই 5 সেকেন্ডের স্থানাঙ্ক আর হচ্ছে 0 সেকেন্ডের স্থানাঙ্ক, তার মানে ঠিক 64, তাহলে 39.5 - 80, 39.5 - 80 যত হচ্ছে -40.5। বুঝতে পেরেছি? তাই হচ্ছে কি 39.5 - 80, ও সরি, ওটা তো 39.5 - 80, হ্যাঁ ঠিকই আছে, -40.5। এই হচ্ছে ওর সরণের, ঠিক আছে, সরণের এক্স অক্ষ বরাবর সরণ এবং ওয়াই অক্ষ বরাবর সরণ। তার মানে সরণটা কত হবে, ডেল্টা এক্স আই ক্যাপ প্লাস ডেল্টা ওয়াই জে ক্যাপ। এবার তার মানে তো যদি আমি সেটা করি কি, ডেল্টা এক্স স্কোয়ার প্লাস ডেল্টা ওয়াই স্কোয়ার, তার মানে 26 স্কোয়ার প্লাস -40.5 তার স্কোয়ার, যত আসবে তত। তার অভিমুখটা কত হবে, থিটা ইজ ইকাল টু tan ইনভার্স ওয়াই বাই এক্স, তার মানে মাইনাস রাখলে 40.5/26। এক্স অক্ষে, ধনাত্মক এক্স অক্ষের সাথে এত কোণে থাকবে। এই হচ্ছে সরণ। গড় বেগ, আমরা গড় বেগ মানে কি করেছিলাম, গড় বেগ মানে করেছিলাম এক্স অক্ষ বরাবর গড় বেগ আর ওয়াই অক্ষ বরাবর গড় বেগ, তার ভেক্টর যোগফল। এবার এক্স অক্ষ বরাবর গড় বেগের জন্য আমি বের করব ভি এক্স বার, যদি লিখি সেটা কত, সরণ বাই সময়। এবার এখানে সরণ কত, এক্স অক্ষ বরাবর সরণ হচ্ছে কিন্তু 26 বাই কত, 5 সেকেন্ড, 5। ক্লিয়ার? ভি ওয়াই -40.5/5, দ্যাট ইজ এখানে গড় বেগ ভি ইজ ইকাল টু √VX² প্লাস VY²। মানগুলো বসিয়ে দাও, বেরিয়ে আসবে ঠিক একই রকম। এটাকে যদি আমরা ফাই হিসাবে লিখি তাহলে গড় বেগ কত অভিমুখে আছে, VY/VX, দ্যাট ইজ -40.5/26। আমরা পড়েছিলাম, মনে আছে, যে গড় বেগের অভিমুখ আর সরণের অভিমুখ একই হয়। দেখো সেম এলো,
বেশ, আর একটা বাকি আছে হচ্ছে গড় ত্বরণ। এবার গড় ত্বরণ বের করতে হলে কিন্তু আমাকে কি লাগবে, 0 সেকেন্ডে ওর বেগ কত সেটা লাগবে, এবং 5 সেকেন্ড পর ওর বেগ কত সেটা লাগবে। তার জন্য আমরা যদি এবার গড় ত্বরণের জন্য আমি দুটো পার্টে বের করব। দেখো Vy Vx অ্যাট 0 সেকেন্ড সেটা কত, 7.2। তার মানে V0 আমি x সেকেন্ডের জন্য বলছি, 0 সেকেন্ডের জন্য সেটা কত দাঁড়াচ্ছে, 7.2। Vx অ্যাট 5 সেটা কত বেরিয়েছে, 3.2। ওকে, দেন Vy অ্যাট 0 সেকেন্ড কত দাঁড়াবে দেখো, -9.1। ক্লিয়ার, -9.1। কেন, টি এর জায়গায় তো 0 বসিয়ে দেবো। Vy অ্যাট 5 কত দাঁড়াচ্ছে, -7.1। তাহলে এক্স অক্ষ বরাবর বেগের পরিবর্তন কত দাঁড়ায়, ডেল্টা Vx ইজ ইকাল টু Vx5 মাইনাস Vx0, দ্যাট ইজ 3.2 মাইনাস 7.2। জিরো 4.2, সরি -4। সেখানে ডেল্টা Vy কত দাঁড়াচ্ছে, -7.1 মাইনাস মাইনাসে প্লাস 9.1। এটা 0, 9 থেকে 7 বাদ দিলে 2 প্লাস 2.0। দ্যাট ইজ, এবার আমাকে যদি বের করতে বলে যে এর ত্বরণটা কত, তাহলে আমাকে কি করতে হবে, এক্স অক্ষ বরাবর ত্বরণ কত দাঁড়াচ্ছে, এক্স অক্ষ বরাবর গড় ত্বরণ হচ্ছে Ax, মানে হচ্ছে -4/5, এবং ওয়াই অক্ষ বরাবর ত্বরণ Ay কত হচ্ছে +2/5। কেন, পরিবর্তনটা তো 5 সেকেন্ড করে, তাহলে বেগের পরিবর্তন বাই সময় বেরিয়ে আসলো। এই জায়গাটা মুছছি, এই জায়গাটা তোমরা আগেই করে নিয়েছো, কোনো অসুবিধা হওয়ার কথা না। এবার তাহলে আমাকে যদি এবার গড় ত্বরণের কথা বলে, তাহলে এ এভারেজ ইজ ইকাল টু Ax, এগুলোকে অ্যাভারেজ হিসেবে লিখি, Ax অ্যাভারেজ, এটা কিন্তু আলাদা, এর সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই, i ক্যাপ প্লাস Ay j ক্যাপ। ঠিক আছে, অ্যাভারেজ নিয়েছি, তার মানে এ অ্যাভারেজ এর মান কত, √Ax তার স্কোয়ার আর Ay তার স্কোয়ার বসিয়ে দাও, -4/5 তার স্কোয়ার প্লাস 2/5 তার স্কোয়ার, তার √, এত সামথিং যাই হয় এত মিটার পার সেকেন্ড। এবং এখানেও যদি এর অভিমুখ বের করতে বলে, ফাই ইজ ইকাল টু tan ইনভার্স কত হবে, y -2/4 -2/4, দ্যাট ইজ tan ইনভার্স -1/2। অর্থাৎ এখানে কিন্তু গড় ত্বরণ কিন্তু গড় বেগের অভিমুখে নয়, সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তাহলে এই অঙ্কটার মধ্যে দিয়ে আমরা এতক্ষণ অবধি যা যা শিখেছি সেই প্রত্যেকটা পার্ট কিন্তু আমরা কমপ্লিট করতে পারি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। এর পরবর্তীতে আমরা পরের পার্টে প্রাসের গতি এবং তারপরে সমবৃত্তীয় গতি নিয়ে আলোচনা করব। ওকে, ততক্ষণের জন্য বাই।